আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, স্বাগতম জানাই আহমেদ ক্লাসরুমের আরও একটি পডকাস্টে। তবে আজকের পডকাস্টটা একটু স্পেশাল। ফার্স্ট রিজন হচ্ছে আজকের পডকাস্টের বিষয় পড়ালেখা না, আজকের পডকাস্টের বিষয় হচ্ছে মানবিক মূল্যবোধ। এবং সেকেন্ড বিষয় হচ্ছে যে কারণে আজকের পডকাস্টটা খুবই স্পেশাল, কারণ আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল গেস্ট ফাহিম আহমেদ স্যার, যিনি একই সাথে আহমেদ ক্লাসরুমের ফাউন্ডার এবং সিইও, এবং দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে স্যার স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছেন। এই জন্য এই টপিকটার জন্য আমার মনে হয় ফাহিম স্যারের চাইতে বেস্ট আর কেউ না। স্বাগতম জানাই ফাহিম স্যারকে আজকের এই পডকাস্টে। ধন্যবাদ স্যার, আপনাকেও স্বাগতম জানাই এবং দেশে বিদেশে যারা আমাদের পডকাস্ট দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ স্যার আপনাকে। প্রথমেই আমি যে কোয়েশ্চনটা করতে চাই সেটা হচ্ছে একটা বার্নিং ইস্যু নিয়ে, যে দেখা যায় আগে বাচ্চারা যেভাবে পড়ালেখা করতো তুলনামূলকভাবে বর্তমান এই সময়টাতে কেন জানি বাচ্চাদের আগ্রহ কমে যাচ্ছে পড়ালেখার প্রতি। বাচ্চারা স্কুলে যায়, স্কুল থেকে আসে, কিন্তু পড়ালেখা তারা বাসায়ও করে না, স্কুলেও করে না। এই জিনিসটার কারণ কী কারণে জিনিসটা হতে পারে স্যার? ধন্যবাদ স্যার। আসলে ডে বাই ডে আমাদের যে এডুকেশন সিস্টেম সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখা গেছে যে টেকনোলজি আগে যেরকম ইউজ করা হতো এখন তার থেকে এটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। তো প্রবলেমটা হচ্ছে গিয়ে এই টেকনোলজির কিন্তু দুইটা সাইড আছে, এটা হচ্ছে গুড সাইড, এটা হচ্ছে ব্যাড সাইড। তো আমাদের শিক্ষার্থীরা, আমি যেটা মনে করি, এখন গুড সাইড থেকে ব্যাড সাইডের দিকে খুব বেশি চলে যাচ্ছে। এজন্য আমার যেটা মনে হয় প্রত্যেক গার্ডিয়ানের উচিত তার বাচ্চা কি করতেছে, কই যাচ্ছে, কিভাবে তার টাইমটা স্পেন্ড করতেছে ওই দিকে নজর রাখা। তো এখন যেহেতু বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোযোগটা কম, এর পিছনে মূল কারণটা হচ্ছে তার গাইডলাইনের অভাবটা আছে। জি, সর্বপ্রথম একটা শিক্ষার্থীর গাইডলাইনটা আসবে তার বাবা মার কাছ থেকে, অর্থাৎ প্যারেন্টসের কাছ থেকে, তারপর হচ্ছে টিচার। তো এই জন্য আমি প্রত্যেক টিচার এবং গার্ডিয়ানকে বলবো, আপনার শিক্ষার্থী অথবা আপনার সন্তান কোন জায়গায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে এবং সে কোন জায়গায় টাইমটা স্পেন্ড করতেছে এটা নিয়ে একটু খেয়াল রাখুন। এবং মনিটরিং যদি খুব সুন্দর হয়, আশা রাখা যায় এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি বলছেন স্যার, যে আমরা সবসময় শুনে আসতেছি যে সঙ্গদোষে লোহা বাসে। তো এই সঙ্গটা দেখা উচিত পিতামাতার, যে বাচ্চা কার সাথে মিশতেছে। তো এটা মানে দেখার জন্য বা এই যে বাচ্চাদের উপর নজরদারি করার জন্য অভিভাবকেরা আসলে কি করতে পারেন? ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আমাদের পিতামাতা যারা থাকেন স্টুডেন্টদের, কেউ জব করেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা কেউ টিচার বা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তাদের দেখা গেছে যে ওইরকম সময় হয়ে ওঠে না তার সন্তান কি করতেছে বা কি না করতেছে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি যতক্ষণই পারেন ততক্ষণই বাচ্চাকে সময় দেন। মনে করেন আপনার অফিস টাইম পরে যখন বাসায় আসলেন, সন্তানদের সাথে বসুন, তাদের সাথে কথা বলুন এবং যখন ফ্রি টাইম থাকবে, ভ্যাকেশন থাকবে, সন্তানদেরকে সময় দিন। তার কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে বা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে কে আছে বা স্যারদের বাসায় যাচ্ছে পড়াটা শিখতেছে কিনা, বা সকালে যখন স্কুলে যাবে, স্কুলে যাওয়ার আগে তার সাথে একটু কথা বলুন যে তুমি কীরকম পড়তেছো, তোমার পড়া কতটুকু আগাচ্ছে, পরীক্ষায় কী মার্কস আসলো, এগুলো নিয়ে যদি একটু গাইডলাইনের মধ্যে থাকেন তাহলে বাচ্চার সাথে গার্ডিয়ানের একটা কমিউনিকেশন তৈরি হবে, আর যেই কমিউনিকেশনটা তাকে হেল্প করবে সামনে এগিয়ে যেতে। এবং আমাদের ম্যাক্সিমাম গার্ডিয়ানরা এই জিনিসটা করেন না বিধায় বাচ্চা ওই যে আপনি যেটা বললেন সঙ্গদোষে লোহা বাসে, তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন এমন সার্কেল ক্রিয়েট হয় যেখানের মধ্যে নেগেটিভিটি বেশি, এই জন্য তার পড়াশোনার প্রতি মনোযোগটা কমে যায় এবং ওই নেগেটিভ যে সাইডগুলো আছে ওইটার প্রতি আকর্ষণটা বেড়ে যায়। এই জন্য আমি বলবো প্রত্যেক গার্ডিয়ান আপনারা অবশ্যই আপনার সন্তানের জন্য সময়টা বের করুন। এটা অনেক বড় একটা অ্যাসেট। আপনি যদি সন্তানের জন্য সময় বের করতে পারেন, এটা আপনার সন্তানকে সঠিক পথে নিয়ে যাবে এবং যেটা তার জন্য অনেক বেশি দরকার। এবং আপনার সন্তান যদি ভালো মানুষ হয় সেটা তো আপনারই লাভ। এই জন্য প্রত্যেক গার্ডিয়ানের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি নির্দিষ্ট একটা টাইম বের করে আপনার সন্তানদের খোঁজখবর রাখুন এবং তাদেরকে সময় দিন, এবং এর থেকে বড় কাজ আপনার জন্য কোনো কিছু হতে পারে না। জি স্যার, ধন্যবাদ। তবে বাহিরে যদি পিতামাতারা সবসময় বাচ্চাদের খেয়াল রাখেন, তারপরেও আমার মনে হয় একটা বিষয়ে পিতামাতার নজর মনে হয় একটু এড়িয়ে যায়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়াতে সন্তান কার সাথে মিশতেছে বা কার সাথে কথা বলতেছে বা সে কী ধরনের কন্টেন্ট দেখতেছে, এটা অনেক ক্ষেত্রে মা বাবারা জানেন না। এবং আমি মনে করি যে বাচ্চাদের মানসিক বিকাশে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো স্যার, আমি এখানে আপনার কাছে জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার
পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো কি হইতে পারে এবং কিভাবে আমাদের পজিটিভিটিটাই বেশি করে নিতে হবে? ধন্যবাদ স্যার, অনেক সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। যে ডে বাই ডে মানুষের যে মানে ধারণ ক্ষমতা বা মানুষের যে জানার যে দক্ষতা, এটা বেড়ে চলতেছে। এর মূল কারিগর হচ্ছে টেকনোলজি। এটা ডেভেলপ হওয়ার কারণে মানুষজন অনেক জিনিস মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছে। মানুষজন এখান থেকে পজিটিভ সাইডও নিতে পারতেছে, নেগেটিভটাও নিতে পারতেছে। তো আমি যেটা মনে করব, শিক্ষার্থীদের যে ব্যাপারটা, গার্ডিয়ান সবসময় সে সোশ্যাল প্ল্যাটফর্মে কী করতেছে বা তার যেই ভার্চুয়াল অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো নিয়ে খোঁজখবর রাখতে পারেন না। এই জন্য আমি মনে করি এটার সবথেকে ভালো সলিউশন হচ্ছে কাউন্সিলিং। সেটা ফ্যামিলি কাউন্সিলিং হোক এবং টিচারদের মাধ্যমে কাউন্সিলিং হোক। আমরা যদি এই জিনিসটা বাচ্চাদেরকে বোঝাতে পারি যে আমরা যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে বা অনলাইন যেই ইকুইপমেন্টগুলো আছে, এগুলোর যে এই নেগেটিভটা কীভাবে অ্যাভয়েড করা যায় এবং অ্যাভয়েড করলে আমাদের লাভটা কী হবে এবং পজিটিভিটি গ্রহণ করলে কী লাভ হবে, এগুলো যদি আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে বাচ্চাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে তারা গুড সাইড ব্যাড সাইডের মধ্যে পার্থক্য করতে পারবে এবং গুড সাইডটা তারা যদি ক্যাচ করতে পারে, সে অবশ্যই সামনে গিয়ে যাবে। কারণ তথ্য প্রযুক্তির যুগে টেকনোলজি নিয়ে যত বেশি জানা যায়, যত বেশি আগ্রহ থাকে, বাচ্চারা তত বেশি আপনার সামনে এগিয়ে যায়। আপনি জানেন ডে বাই ডে এআই ডেভেলপ হচ্ছে। তো মানুষের যে কার্যক্ষমতা এটা কমে যাচ্ছে। তো মানুষ যদি টেকনোলজিটা ভালো করে অ্যাকসেপ্ট করতে পারে, সে তার পুরা কেরিয়ারটাকে ডেভেলপ করে ফেলতে পারবে এই টেকনোলজির মাধ্যমে। তো আমি সবাইকে বলবো যে আমরা যারা টিচাররা আছি, সেটা স্কুল হোক, কোচিং হোক, হোম টিউটর হোক, আপনারা আপনার শিক্ষার্থীকে কাউন্সিলিং করুন এবং পিতামাতাকেও বলবো আপনি কাউন্সিলিং করুন যে নেগেটিভ সাইডটাকে পরিহার করে কীভাবে পজিটিভ সাইডটাকে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যায় এবং তাকে ওই অ্যাডভান্টেজগুলো নিয়ে উপস্থাপন করে তার মধ্যে ওইটার আগ্রহ জন্মান, তাহলেই হয়ে যাবে তার জন্য। জি স্যার, আমরা স্যারের কাছ থেকে খুবই ভালো একটা মেসেজ আমরা রিসিভ করতে পারছি, যেটা হচ্ছে কাউন্সিলিং। সো অবশ্যই আমার উপদেশ থাকবে মা বাবার প্রতি যে আপনারা আপনাদের সন্তানদেরকে সময় দেন, কাউন্সিলিং করেন। তবে স্যার আরেকটা বার্নিং ইস্যু যেটা দেখা যায় এবং অনেক জায়গায় দিন দিন এটা বাড়তেছে, আসলে এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, যে আমাদের ইয়াং জেনারেশন ড্রাগের প্রতি এডিক্টেড হয়ে যাইতেছে। এবং আমরা জানি মানুষের স্বাভাবিক নেচারই হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। সো বাচ্চারা টিনেজে এই আকর্ষণটা অনেক সময়ই আটকায় রাখতে পারে না এবং বিভিন্ন সময় দেখা যায় যে অনেকের প্ররোচনায় ড্রাগের প্রতি এডিক্টেড হয়ে যায়। তো এটা থেকে কিভাবে বাঁচতে পারে? ধন্যবাদ স্যার। আমি যে জিনিসটা বলবো আপনার প্রশ্নের আনসারে, যে এই যে বাচ্চারা এডিক্টেড হয়ে যাচ্ছে বিভিন্ন এডিকশনের প্রতি, সেক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব রাখতে পারে তার ধর্মীয় জ্ঞানটা। আপনি দেখবেন হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক বা অন্য যে কোনো ধর্ম হোক, প্রত্যেক ধর্ম কিন্তু খারাপ কাজকে নিষিদ্ধ করা হয়েছে এবং ভালো কাজকে বাচ্চাদের জন্য বা সবার জন্য এটা কি করা হয়েছে, গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে যে আপনি ভালো কাজ করুন, খারাপ কাজ থেকে বিরত থাকুন। তো প্রত্যেক শিক্ষার্থী বা প্রত্যেক মানুষের মধ্যে যদি ধর্মীয় জ্ঞানটা থাকে বা ধর্মীয় নলেজটা আমরা দিতে পারি, সেটা যে ধর্মের হোক না কেন, প্রত্যেক ধর্ম কিন্তু ভালোর কথা বলে এবং খারাপ থেকে বিরত থাকতে বলে। তো ধর্মীয় জ্ঞানটুকু যত বেশি বাচ্চাদের মধ্যে আসবে, তখন সে পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। আরেকটা জিনিস, যে এডিকশন কিন্তু অনেক ধরনের হয়, কিছু হচ্ছে পজিটিভ এডিকশন আর কিছু হচ্ছে নেগেটিভ এডিকশন। পজিটিভ এডিকশনের মধ্যে মনে করেন আমরা বাচ্চাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ দিতে পারি, যেমন ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, ব্যাডমিন্টন খেলা হতে পারে। আপনি দেখেন সাকিব আল হাসান কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার, সে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে পজিটিভ ওয়েতে। এই ক্রিকেট খেলাটা কিন্তু এডিকশনের মাধ্যমে কিন্তু আসে। এই ফুটবল খেলার মধ্যে দেখেন মেসি এবং রোনালদো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, তারাও কিন্তু এডিকশন হিসেবে নিচ্ছে। কোন জিনিসটাকে নিচ্ছে? ফুটবল খেলাকে নিচ্ছে। সে তার দেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 সেলিব্রিটিতে পরিণত হয়েছে কিন্তু একটা এডিকশনের মাধ্যমে, যেটা হচ্ছে গুড এডিকশন। তো আমরা বাচ্চাদেরকে যদি পজিটিভ এডিকশনের প্রতি পরিচিত করতে পারি, সেটা খেলাধুলা হোক, ছবি আঁকা হোক, অথবা তার যেই গুণটা আছে, আল্লাহ তাআলা কিন্তু মানুষকে সব দিকে গুণ দেন না, এক একজনকে এক এক দিকে গুণ দিয়েছেন। মেসি রোনালদোকে ফুটবলের গুণ দিয়েছেন, এই জন্য ফুটবলার হইতে পারছে। সাকিব আল হাসানকে ক্রিকেটের গুণ দিয়েছেন, এই জন্য সে ভালো ক্রিকেটার হইতে পারছে। তো এই জন্য আমি বলবো আমাদের যুব সমাজ, বিশেষ করে আপনি 3 ইডিয়টস মুভিটা দেখছেন হয়তো, যে এখানে কি মেসেজটা দেওয়া হয়েছে যে আপনি যেই জিনিসটাতে ভালো বা আপনার যেই জিনিসটা মন চায় আপনি ওই জিনিসটা করুন। তো
তো এটাতে কি হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা সেক্টরে মানুষ দরকার। ডাক্তার যেরকম দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, এরকম টিচারও দরকার, এরকম আমাদের পাইলটও দরকার, ভালো ফটোগ্রাফারও দরকার, ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের মানুষ দরকার। এই জন্য আমি বলবো আমাদের গার্ডিয়ানরা বাচ্চাদেরকে ওই জিনিসে পুশ করুন যেটা সে হতে চায়। অবশ্যই। সে যদি খেলোয়াড় হতে চায় তাকে খেলোয়াড় ওই দিকে তাকে আপনারা নিয়ে যান এবং হেল্প করুন। সে যদি ডাক্তার হতে চায় তাকে ডাক্তার হওয়ার জন্য যতটুকু হেল্প করা দরকার সেই দিকে তাকে হেল্প করুন। কেউ যদি খুব ভালো ছবি আঁকে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আর্টিস্টের কিন্তু অনেক ডিমান্ড। আপনারা জানেন কি না, আর্টিস্টের এমন ডিমান্ড যে এক একটা ছবি ওনার লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় এবং অনেক প্রদর্শনীতে এগুলা সম্মানসূচকভাবে দেখানো হয় এবং অনেক অ্যাওয়ার্ড তাদের জন্য থাকে। তো এই যে বাচ্চাদের যার যেদিকে আগ্রহ আছে ওই দিকে পুশ করা, ওই দিকে পুশ করলে তার দুইটা জিনিস হবে। একটা হচ্ছে তার এটা প্যাশন, নাম্বার 2 হচ্ছে এটা তার প্যাশন থেকে তার প্রফেশন হয়ে যাবে। তখন সে ওই যে নেগেটিভ যে এডিকশনটা আছে ওইটা থেকে তাকে কী করে রাখতে পারবে, সরিয়ে রাখতে পারবে। এবং ধর্মীয় নলেজ, ধর্মীয় জ্ঞান যদি তার মধ্যে থাকে, সেটা যেই ধর্মের হোক না কেন, আমি আশা রাখি এই যে এডিকশন বা খারাপ যে কাজগুলো আছে এগুলো থেকে আমাদের ইয়ং জেনারেশন বাচ্চারা বিরত থাকতে পারবে। ধন্যবাদ স্যার। তো এই বিষয়টা আসলে আমাদের অভিভাবকদের বোঝা উচিত যে কখনো বাচ্চাদের পেশনকে গুরুত্বহীনতার সাথে দেখা যাবে না। অবশ্যই তার পেশনকে গুরুত্ব দিতে হবে এবং তার পেশনের প্রতি বারবার তাকে সাপোর্ট দিতে হবে। এই জিনিসটা মা বাবাকে করতে হবে আমি মনে করি। এবং স্যার, যেহেতু ধর্মীয় মূল্যবোধের কথা এসেছে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে একজন শিক্ষার্থী সে যদি তার ধর্মের রীতিনীতিগুলো পালন করে, যেমন একজন মুসলিম শিক্ষার্থী যে সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বা একজন হিন্দু সে যদি তার পূজা অর্চনা এগুলা বা তার ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে, এটা তার শারীরিক, মানসিক এবং তার পড়ালেখার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ স্যার। ওই যে বললাম একটা জিনিস, ধর্মীয় রীতিনীতি যখন সে মেনে চলবে তার মধ্যে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা একটা প্রশান্তি দিয়ে দেন। দেখবেন আপনি যখন হাত পা ধুয়ে নামাজে যান তখন আপনার মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায়, মাইন্ডটাও ফ্রেশ হয়। তো সেক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি মানার ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে, যেমন পরিবেশই মানুষকে তার অনুকূলে নিয়ে যায়। যখন আপনি একটা খেলার মাঠে যাবেন আপনার কিন্তু মানুষকে তো খেলার দিকেই থাকবে। আপনি যখন ভালো একটা জায়গায় যাবেন, ভালো কাজের মধ্যে আপনার মনটা ঢুকে যাবে। তো ওই রকম ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলি সেক্ষেত্রে আমাদের মধ্য থেকে নেগেটিভ যে সাইডটা আছে ওই সাইডটা দূর হয়ে যাবে এবং পজিটিভিটিটা আমাদের মধ্যে জাগ্রত হবে। এই জন্য আমি বলবো ধর্মীয় চর্চা বা ধর্মীয় অনুশাসন মেনে চলা এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য দরকার এবং প্রত্যেক মানুষের জন্য দরকার, যেটা তাকে নেগেটিভ সাইড থেকে দূরে রাখবে, পজিটিভ সাইডের দিকে ত্বরান্বিত করবে। জি স্যার, ধন্যবাদ। তার মানে অভিভাবকদের প্রতি এটাও আর একটা উপদেশ যে আপনারা আপনাদের সন্তানদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে সাহায্য করুন এবং এটা তাদের মানসিক, শারীরিক সব দিক দিয়েই তাদের সাহায্য করতেছে। তো স্যার, এরপরে আমি যদি জিজ্ঞেস করি যে এই সব কিছুর বাহিরে একটা স্টুডেন্ট কি কি অভ্যাস করতে পারে যেটা তার পড়ালেখার ক্ষেত্রে তাকে সাহায্য করতে পারে? ধন্যবাদ স্যার, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন যে কী কী অভ্যাস করলে তার পড়াশোনাটাকে ত্বরান্বিত করবে, অ্যাক্সিলারেট করবে। ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমি বলতে পারি বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেমন মনে করেন অলিম্পিয়াড, যেমন মনে করেন আপনি যেহেতু স্যার বায়োলজি পড়াচ্ছেন, সিলেটের মধ্যে একজন ভেরি গুড বায়োলজি টিচার এবং স্যারের একাডেমিক রেজাল্টটাও ভালো, দেশ সেরা সেরা ইনস্টিটিউশনে পড়েছেন, আপনি এই জিনিসটা ভালো বুঝবেন। একটা বাচ্চা যদি তার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অলিম্পিয়াড, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু তার ওই সাবজেক্টের প্রতি আগ্রহটা বেড়ে যায়। বায়োলজি অলিম্পিয়াডে যে বাচ্চারা অংশগ্রহণ করবে তখন তার মধ্যে বায়োলজির প্রতি একটা ভালো লাগা, সম্প্রীতি যুগ হবে, যেটা তাকে ত্বরান্বিত করবে ওই সাবজেক্টটা কী করার জন্য, মানে আরও এক্সেলারেট করার জন্য। ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয় যেখানে বাচ্চারা অনেক ম্যাথমেটিক্স নিয়ে জানে, তো সেক্ষেত্রে দেখা গেছে যে তার আউট নলেজটাও ডেভেলপড হলো, সাথে সাথে একাডেমিক ম্যাথমেটিক্সটা ডেভেলপড হয়ে গেলো। কারণ অলিম্পিয়াড বা এরকম যে প্রতিযোগিতা হয় এগুলাতে একাডেমিক পড়ার পাশাপাশি কিন্তু আউট আরও অনেক নলেজ জানতে হয়, যেই জিনিসটা তাকে একাডেমিক পড়াটা কী করে ফেলে, সহজ করে ফেলে। এই জন্য আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে আপনারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যেই প্রতিযোগিতা হয় সেটা যে কোনো ধরনের অলিম্পিয়াড হোক ওইগুলোতে অংশগ্রহণ করুন এবং আপনার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ স্যার। স্যারের প্রতি আমার শেষ কোয়েশ্চন
যে বাচ্চারা সবসময় পড়ালেখা করে এবং এই পড়ালেখা থেকে একটা একঘেয়েমিতার সৃষ্টি হয় এবং এই একঘেয়েমিতা দূর করার জন্য আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা সফর বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে ছোটোখাটো। তো আহমেদস ক্লাসরুম কি এরকম কোনো প্রোগ্রাম করে কিনা বাচ্চাদের একঘেয়েমিতা দূর করার জন্য? ধন্যবাদ স্যার। আমি সব সময় বলি, আপনারা তো অনেক দিন থেকে আহমেদ ক্লাসরুমের সাথে আছেন, বিশেষ করে রাসেল স্যার, রাফাত স্যার, বড় দুইটা সাইট নিয়ে আপনারা আছেন। আপনারা আমাদের অ্যাক্টিভিটিসগুলোর সাথে সরাসরি জড়িত। তো আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই, আমরা পড়াশোনাটাকে এন্টারটেনমেন্টের মাধ্যমে, মানে বিনোদনের মাধ্যমে দেওয়ার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম, বিশেষ করে চড়ুইবাতি আয়োজন করি, লেকের ধারে গিয়ে রান্নাবান্না করে বাচ্চাদেরকে মানে পরিবেশন করা, যেটা বাচ্চাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহ মানে করে তোলে আর কি। আর পিকনিক বা বনভোজন, যেটা প্রতি বছর আমরা 2টা পিকনিক অ্যারেঞ্জ করি, যেটাকে আমরা শিক্ষা সফর বলি। এইখানে শুধু যে পিকনিকে গেলাম খেলাম ওইরকম না, এইখানে নাচ হবে, গান হবে, কালচারাল অ্যাক্টিভিটিস হবে এবং বাচ্চারা একটা জায়গা দেখবে, ওটা সম্পর্কে জানবে। বিশেষ করে আমি দেখছি, আপনি যখন পিকনিকে যাওয়া হয়, আমরা লাস্ট টাইম যখন চা বাগানে গিয়েছিলাম, চা বাগানে কী কী জিনিস আছে, বায়োলজিক্যাল নিম কী বা ওইটা থেকে আমরা কী কী বেনিফিটস পাই, এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো রাসেল স্যার দেখলাম ওই দিন বাসের গতি নিয়ে আলোচনা করতেছেন, যে বাসটা এই যে থামলো, আমরা ব্রেক করার সাথে সাথে সামনে হেলে পড়লাম, মানে ঠিক আছে সামনে ঝুঁকে পড়লাম, বা এরকম যে জিনিসগুলো আমরা দেখছি স্যাররা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন পিকনিকের মাধ্যমে, মজার মাধ্যমে। তো এটা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা এরকম অ্যাক্টিভিটিস করে থাকি এবং বাচ্চাদের নিয়ে ফুটবল খেলা, তারপর ক্রিকেট খেলা, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন আড্ডাবাজি যেরকম আছে, পজিটিভ আড্ডাবাজি, আমরা এগুলো করে থাকি। এবং সবথেকে বড় যে জিনিসটা, আমাদের ক্লাসরুমে যেই স্মার্ট বোর্ডটা এসেছে, আমরা প্রতি মাসে বাচ্চাদের নিয়ে একটা শিক্ষণীয় মুভি টাইম রাখছি। আমরা প্রতি মাসে একদিন সবাই সকল স্টুডেন্টকে নিয়ে একটু মুভি দেখি, যাতে তার পড়াটা মানে বোরিং না লাগে। তো এই জিনিসগুলো আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে আছে আর কি। এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, মনে করেন বিভিন্ন কুইজ প্রতিযোগিতা আছে, যেটা আপনি নিজেও করে থাকেন বায়োলজির জন্য, রাসেল স্যার ম্যাথের জন্য করে থাকেন, আমি ফিজিক্সের জন্য করে থাকি। কুইজের মাধ্যমে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। তো এটা বাচ্চার যে পড়াশোনার যে বোরিং যে মানে সাইডটা আছে, ওইটাকে কী করে ফেলে, দূর করে ফেলে। দ্যাটস ইট। জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে আহমেদস ক্লাসরুম যেই পরিমাণ এফোর্ট স্টুডেন্টদের সাথে দিচ্ছে, স্টুডেন্টদের পড়ালেখার জন্য কিংবা তাদের মেন্টাল হেলথের জন্য, এই বিষয়টা আসলে যারা আহমেদস ক্লাসরুমের সাথে জড়িত তারা এই সব থেকে ভালো বুঝতে পারেন। তো আমি যারা যেসব দর্শকবৃন্দ আমাদের দেখতেছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আহমেদস ক্লাসরুমে আসতে পারেন, আমাদের সাথে দেখতে পারেন, আমাদের সাথে বসলেন, আমাদের সাথে চা খেলেন, আড্ডা দিলেন। সো স্যার, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আপনি যদি শেষ কিছু বলতে চান। ধন্যবাদ রাফাত স্যার আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি সবাইকে বলবো, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো, আপনারা সঠিক জায়গায় সঠিক গাইডলাইনে পড়াশোনা করুন এবং পড়াশোনার যে বেনিফিটসটা আছে ওইটা বুঝুন। এবং আপনি লাইফে যদি ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে। এই জন্য ভালো একটা গাইডলাইন প্রয়োজন, যেটা আহমেদস ক্লাসরুম সবসময় প্রোভাইড করতেছে। এবং গার্ডিয়ানকে বলবো, আপনার সন্তান কোন জায়গায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, কি করতেছে, একটু খবর রাখুন। কারণ আপনার সন্তানই আপনার ভবিষ্যতের অ্যাসেট। সে যদি ভালো কিছু করে সেটা আপনার জন্য কল্যাণকর, আর খারাপ কিছু করলে সেটা আপনার জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসবে। এই জন্য আমরা সবাই আমাদের সন্তানদের প্রতি নজর দিই এবং আশেপাশের মানুষ যারা আছে সবাইকে নিয়ে আমরা ভালো থাকি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই ফাহিম স্যারকে মূল্যবান আলোচনার জন্য। এবং দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আজকের এই পডকাস্ট থেকে মেসেজগুলো নেবেন এবং নিজের লাইফে, নিজের সন্তানের লাইফে এটা অ্যাপ্লাই করবেন। এবং অবশ্যই আমি বিশ্বাস করি এটা অবশ্যই ভালো এবং পজিটিভ রেজাল্টই বয়ে আনবে। দর্শকবৃন্দ, আপনাদেরকে শেষবারের মতো জানাই ধন্যবাদ এবং দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি পডকাস্টে। সাথে থাকুন আহমেদস ক্লাসরুমের। ধন্যবাদ।